দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই কি জালি? সেটা 26,000 চাকরি চলে যাবার পর ভুল বোঝানো হতে পারে, কিংবা যে কোনো মানুষকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি থেকে বর্তমান শিল্পের পরিস্থিতি নিয়ে ভুল বোঝানো, বিভিন্ন দিক থেকে ভুল বোঝানোর তৃণমূল কংগ্রেসের জুড়ি মেলা ভার। এবং মানুষ এই এত ঠকতে ঠকতে দেওয়ালের মধ্যে পিঠ ঠেকে গিয়ে যখন বাড়ি ঘর সবকিছু হারিয়ে ফেলছেন, তাও তৃণমূলকে অবিশ্বাস করা ছাড়ছেন না। দেখুন, আপনারা জানেন যে অক্ষয় পূর্ণিমার দিন, সেই সময় তৃণমূল কংগ্রেস জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন করবেন। আসলে তৃণমূল কংগ্রেস এটাকে মন্দির বলার চেষ্টা করছেন, কিন্তু কোনো সরকারি প্রকল্পের টাকায় তো আর মন্দির হয় না, এটা কালচারাল সেন্টার। সেই কালচারাল সেন্টারটাকে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদের ক্ষতের প্রলেপ লাগাবেন, যে তিনি কতটা হিন্দু দরদি সেইটা বোঝানোর চেষ্টা করবেন, এবং কিছু কিছু হিন্দুদের সাজিয়ে নিয়ে যাবেন। যেমনটা কিছুদিন আগেই তিনি ইমামদের সঙ্গে মিটিং এর সময় যে দুজনকে তার পাশে নিয়ে গিয়েছিলেন, পরে জানা গিয়েছে তাদের আসল পরিচয় একজন নাকি তৃণমূল কংগ্রেসের কেউ একটা সক্রিয় কর্মী, তাদেরকে হিন্দি গেরুয়া পোশাক পরে নিয়ে যাওয়া হয়েছে। আর একজন নাকি তিনি স্বঘোষিত খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন, তাদেরকে নাকি হিন্দু সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নিয়ে যাওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভুরি ভুরি উদাহরণ এবং অভিযোগ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন করে সেটাকে মন্দির বলে খাওয়ানোর চেষ্টা করবেন। পশ্চিমবঙ্গের মানুষ, কিছু অংশের মানুষ, সবাই নয়, তারা গোগ্রাসে গেলারও চেষ্টা করবেন। কিন্তু কি হয়েছে জানেন? কতটা নির্লজ্জ একটা দল হতে পারে, কতটা ফেক একটা রাজনৈতিক দল হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর একটা অংশে আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে এই জগন্নাথ দেবের কালচারাল সেন্টার উদ্বোধনের কয়েকদিন আগেই দীঘাতে নাকি একটা জগন্নাথ দেবের মূর্তি, কাঠের মূর্তি ভেসে উঠেছে। এবং সেই কাঠের মূর্তি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কাঠের মূর্তি দীঘাতে জগন্নাথ দেবের কালচারাল সেন্টার উদ্বোধনের আগে ভেসে ওঠাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাপোর্টে চলা মিডিয়া রয়েছে, যে যাদের গদি মিডিয়া বলা হয়, তারা এটাকে নিয়ে এত খবর করলেন। দেখুন, একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, জগন্নাথ ধামের উদ্বোধনের আগের দিনই অলৌকিক কাণ্ড ঘটে গেল আমাদের এই রাজ্যে। তাহলে কি সত্যি প্রভু জগন্নাথ আসছেন আমাদের এই রাজ্যে বলে একেবারেই নোংরা খবর, মিথ্যে খবর প্রচার করা হলো। আমি আপনাদের সামনে আজকে আসল সত্যটা জানাবো। এই যে ঘটনাটা আপনারা হয়তো প্রত্যক্ষ করেছেন, যেখানে সত্যি সত্যি একটা দীঘার সমুদ্র থেকে একটা প্রভু জগন্নাথের একটা মূর্তির অবয়ব উদ্ধার হয়েছে বটে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রভু জগন্নাথের অবয়বের একটি হাত গোটা ছিল, একটি হাত ভাঙা ছিল। এবং সেটাকে বিভিন্ন মিডিয়া, আমি আপনাদের সামনে দেখিয়ে দেব, আপনারা একবার দেখুন। আনন্দবাজার.com এর তরফ থেকে সেটাকে প্রচার করা হয়েছে। সেখানে আবার ভিডিওর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে দেখলাম আবার বেশ কিছু পূজার গান চালিয়ে দেওয়া হয়েছে রিয়েলিস্টিক বানানোর জন্য। অন্যদিকে নিউজ 18 এর মতো চ্যানেলগুলো তারা একেবারে সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করে বললেন অলৌকিক কাণ্ড ঘটে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়েরা অলৌকিক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন, এই ধরনেরই তাদের প্রচার। আদতে কি হয়েছে জানেন? এটা তো আপনারা সকলেই বুঝে গিয়েছিলেন যে এই খবর সত্যি হতে পারে না। আদতে কি হয়েছে আপনাদের সামনে আমি বলবো, আপনারা ভিডিওটাও দেখাবো। দীঘার একজন বাসিন্দা, কতটা হাস্যকর, হিন্দু ধর্মকে নিয়ে কতটা ছেলে খেলা করে এরা একটু দেখবেন। মানুষকে বোকা বানানো এবং টুপি পরানো ছাড়া এদের দ্বিতীয় কোনো কাজ নেই। এবং পশ্চিমবঙ্গের মানুষ এতটাই নির্বোধের প্রমাণ দিয়েছে তৃণমূলের কাছে যে এরা বারবার ওই টুপি পরানোর চেষ্টা করে। দীঘা থানার অন্তর্গত একজন মহিলা রয়েছেন, কল্পনা জানা। তিনি দাবি করছেন যে আমি 2 বছর ধরে এই মূর্তিটিকে পুজো করে আসছিলাম। 2 বছর না, 1 বছর ধরে এই মূর্তিটিকে পুজো করে আসছিলাম। তাকে কোনো পাড়ার বাচ্চা ছেলেরা সেই মূর্তিটা 1 বছর আগে দিয়েছিলেন যে এটা নাকি দীঘার সমুদ্রে ভেসে উঠেছে। তিনি বলছেন যে আমি জানি না সমুদ্র থেকে এসেছে বা কেউ ফেলে গেছে, সেই একটা মূর্তি পাড়ার বাচ্চারা আমাকে এনে বললো এটা পুজো করবে। তখন আমরা ওটাকে পুজো করতে শুরু করলাম, এবং পুজো করতে শুরু করার পর আস্তে আস্তে দেখলাম ওই কাঠের মূর্তিটাতে ক্র্যাক আসছে, হাতটা প্রথমে ফেটে গেল, তারপরে অন্যগুলো ফেটে যাচ্ছে। তখন আমি আচার্যকে গিয়ে জিজ্ঞাসা করলাম
যে এই যে মূর্তিটা ফেটে যাচ্ছে, তাহলে আমরা এখন কি এটা কি করতে পারি? তখন আচার্য মশাই আমাদের বললেন যে আপনাদের যেহেতু দুর্গা মণ্ডপ রয়েছে, তাই হয়তো জগন্নাথের পূজা ওখানে হবে না। মানে তিনি আচার্য মশাই তার মতো করে বলেছেন যে এখানে পুজো হবে না, আপনি বরঞ্চ যে ছেলেদের কাছ থেকে নিয়ে এই মূর্তিটা পুজো করতে শুরু করেছিলেন 1 বছর আগে থেকে, এই মূর্তিটা তাদের হাত দিয়ে আবারও দীঘার সমুদ্রে বিসর্জন দিয়ে দেন। আর সেই ঘটনাটাই ঘটিয়েছিলেন এই কল্পনা জানা। জাস্ট কয়েকদিন আগেই তিনি ওই বাচ্চাগুলোকে দিয়ে আবারও দীঘার সমুদ্রের এই মূর্তিতে ফেলে এসেছিলেন। ব্যাস, চোখে পড়ে যায় তৃণমূল কংগ্রেস পন্থী বেশ কিছু লোকজনের, সঙ্গে সঙ্গে ওটিকে নিয়ে রাজনীতি শুরু করে দেয়। এই যে ভেসে উঠলো, ঠিক যেমন জগন্নাথের আমাদের পুরীর জগন্নাথের সময় ওই নিম কাঠ ভেসে উঠেছিল না, অনেকটা সেটাকে মিমিক করার জন্য মিথ্যে। এটা তো সবই নাটক। এই গোটা রাজনৈতিক দলটাই একটা নাট্যকার একটা দল, এরা সব জিনিসের নাটক করে বেড়ায়। আপনারা শুনুন এই কল্পনা জানার মুখের থেকে এই ভিডিওটা আপনারা শুনে নিন। আমার নাম কল্পনা জানা, বাড়ি খাদালগোবরা। বাড়ি বিলামুড়িয়া, খাদালগোবরায় আমি ঠাকুর ঘর করেছি। কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পাওয়ার ঘটনাটা কি যদি বলেন? কালকে জগন্নাথ মন্দির বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে, ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে, দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল। ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না। ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর, আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে। আমাদের কতদিন আগে? 1 বছর আগে। সেখান থেকে আমরা পুজো করছিলাম, 1 বছর ধরে পুজো করছিলাম। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে, আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতে পারবো না। আমরা তুলে নিয়ে পুজো করছিলাম, পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম। পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা 2 মাস আগে যখন খুঁতটা হয়ে গেল, ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে, খুঁতটা হতে আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর রং করেছি। যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে। আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি, আমাদের মনে একটা খুঁত এলো, খুঁত আসতে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে, মুখ ফেটে যাচ্ছে, রাখতে নেই। আপনারা একটা কাজ করুন, দুর্গা মন্দির, আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে, মানে হ্যাঁ, না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না। তাহলে আমি বলে কি করবো, না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিই। মানে তাদেরকে ডাকলাম আমরা, সেই বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদেরকে, উনি কি রে তোরা এনেছিলি, তোরা কি নিবি? না আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে। তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। হ্যাঁ 2টো। এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন? আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই, ফেটে গেছিলাম, হাতটা ভেঙে গেছে, ফাটা মানে ভেঙে গেছে, আর মুখটাও ফাটা ছিল। আমরা রাত্রে যখন দেখি, মোবাইল যখন খুলে ফেলি, ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের নিয়ে। হ্যাঁ, তখন আমরাই বলেছি যে আপনারা কি চাই, সেই ঠাকুরটাকে কি নিবেন না আপনারা? না, আমাদের নিবা সম্ভব না। কেন, আমাদের দুর্গা ঠাকুর মন্দির, আমরা নিব সম্ভব নয়, যেহেতু ফাটা হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, বাইরে থেকে এসে, এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে? ওইটা তো পুরো মিথ্যা একদম, এটা সত্যতা নয়। কেন, আমরা জানি যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো। কেন, আমাদের তো ফটো তোলা আছে, পুজো করতাম, বামুন ঠাকুরও পুজো করতাম, ফটো আছে, আমরা দেখিয়ে দিতেও পারবো। আচ্ছা, অবনীবাবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন, সেটা নিয়ে কি বলবেন? অবনীবাবু বলে একজন ব্যবসায়ী, তিনি এটা নিয়ে, ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাইছিলাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক, তাহলে তারা রাখতে পারেন, আমার কোনো আপত্তি না। আমি চাইছি না, কেন আমার মন্দিরে, দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না, রাখতে চাইছি না, ওই জন্যই ফেলে। আমরা দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির হচ্ছে, এটার সঙ্গে কোনো অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে? এর সঙ্গে কোনো যুক্ত আছে না, ওইটা মনে হচ্ছে না। যে শুনলেন, দেখুন এরকম ফেক ভিডিও বানানোতে এদের জুড়ি মেলা ভার। আপনারা জানেন সন্দেশখালী কাণ্ডে কি ঘটেছিল। সাধারণ মহিলারা রাস্তায় বেরিয়ে আসার পর একটা ফেক ভিডিও এরা ছেড়ে দিল। কে ফেক ভিডিও বানিয়েছিল আমরা সকলে জানি, আমি নাম বলবো না, কিন্তু আমরা সকলে জানি। শুভেন্দু অধিকারী বারবার সেই নাম বলেন, সেই ব্যক্তিটি আমি খুব ভালো করে চিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে থাকার জন্য তিনি কি কি করেন সব জানি। সেই ব্যক্তিটি এরকম একটা ফেক ভিডিও তৈরি করে বাজারে চালিয়ে দিলেন, এবং সেইটা পশ্চিমবঙ্গের মানুষের কিছু কিছু অংশ বিশ্বাসও করে বলতে শুরু করলো যে ওখানে নাকি সব যা ঘটেছে ফেক। সেই দলেরই কিছু, সেই গ্যাংয়েরই কিছু গ্রুপ, মানে সদস্য আলাদা হতে পারে কিন্তু গ্যাংটা একই, সেই গ্যাংয়েরই কিছু গ্রুপের চোখে পড়ে যায় এইরকম এই কল্পনা জানার বিসর্জন দেওয়া
জগন্নাথ দেবের ভাঙা একটা মূর্তি তাদের চোখে পড়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের হওয়ার জন্য এই ঘটনাটিকে সংবাদ মাধ্যমে জানিয়ে দেন। আর গদি মিডিয়া তো বসেই রয়েছে, তারা পেলেই হলো একটা। কিন্তু কত বড় একটা মানে হিন্দু ধর্মকে নিয়ে ছেলে খেলা ভাবুন। এরপরে আমার মনে হয় একজনও হিন্দু যদি এই তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেন বা ভোট দেন, তাহলে দয়া করে ভিতর থেকে হিন্দু ধর্মকে আপনার বিশ্বাস রয়েছে কিনা এ নিয়ে আপনার বাড়ির লোকে প্রশ্ন করবে আপনাকে। যে আপনি হিন্দু হয়েছেন, এত দেখছেন যে পরিষ্কারভাবে গণহত্যা করানো হচ্ছে একটি রাজনৈতিক দলের, মানে সেখানে নীরব এবং নিশ্চুপ প্রশাসনে থেকেও। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন, জগন্নাথ দেবের একটা কালচারাল সেন্টারকে ধর্ম বলে ভেবে নিচ্ছেন, শিবের মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালীঘাটের এইভাবে ছুঁড়ে পুজো করার ভিডিও দেখেছেন, তা সত্ত্বেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই বগধার্মিক এই প্রতিভাতে যদি আশ্বস্ত এবং বিশ্বস্ত হয়ে যান, তাহলে দেখুন আপনার পরলোকে কি হবে সে কথা বলার দায়িত্ব বা আমার সেই জ্ঞান নেই। কিন্তু ইহলোকে যে আমাদের অবস্থা খারাপ হতে চলেছে সে দীর্ঘদিন ধরে তো বলে আসছি, মুর্শিদাবাদ তার ঘটনা। আর আগামী দিনেও যে আমাদের যে রাস্তা পড়ে রয়েছে সেটা যে খুব একটা সুখকর নয়, সেটা মুর্শিদাবাদ বুঝিয়ে দিয়েছে। সেখানে কোনো হিন্দু তৃণমূল নেতাও ছাড় পায়নি। এনিওয়ে, আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এই নোংরা বিষয় নিয়ে বেশি আলোচনা করার কোনো প্রবৃত্তি আমার নেই। কালকের সকালে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হব আপনাদের সামনে। এখনকার মতো এখানেই।